মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার সপ্তনবতী পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম গুরু দ্রোণের কথায় কুরু কুমারগণের অস্ত্র পরীক্ষার আয়োজন করা হয়েছে। শুভ দিন দেখে একটা বড় জায়গায় দুপাশে সাধারণের বসার মঞ্চ, দক্ষিণ দিকে মহারাজ ধৃতরাষ্ট্র, তার মন্ত্রীরা এবং হস্তিনাপুর রাজবাড়ির অন্যান্যদের বসার ব্যবস্থা হয়েছে। বাজনদারেরা বাদ্যি বাজিয়ে লোকজনকে উত্তেজিত করে তুলেছে। গুরু দ্রোণ ইষ্টদেবতার পূজা করে অনুষ্ঠানের শুভকামনা করেছেন। দ্রোণের ছাত্রেরা এবার নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে প্রদর্শন স্থলে প্রবেশ করলেন। দর্শকদের তুমুল হর্ষধ্বনির মধ্যে তাঁরা নিজেদের বেশবাস অস্ত্রশস্ত্র ঠিক করে নিলেন। মহামতি বিদুর অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে কুমারদের অস্ত্র শিক্ষা প্রদর্শনের ধারাভাষ্য শোনানোর জন্য প্রস্তুত হলেন। অন্যদিকে মনস্বিনী কুন্তী সমস্ত ঘটনার অনুপুঙ্খ বিবরণ শোনাতে লাগলেন আবৃত নয়না গান্ধারীকে। বয়সের অনুক্রমে অস্ত্র প্রদর্শনী আরম্ভ হলো কুমার যুধিষ্ঠিরকে দিয়ে। সঙ্গে অন্যান্য কুরু কুমাররাও ছিলেন। এরা প্রস্তুত হবার সঙ্গে সঙ্গে এদিক ওদিক নানাভাবে বাণ ছুঁড়তে লাগলেন। কখনো ঘোড়ার পিঠে ছুটতে ছুটতে বাণ চালনা করছেন, কখনো বা ছুটন্ত ঘোড়া হঠাৎ থামিয়ে দিয়ে লক্ষ্যভেদ করছেন। প্রতিটি বাণেই কুমারদের নিজস্ব নাম লেখা ছিল, কাজেই বুঝতে অসুবিধে হচ্ছিল না কে কৃতিত্বের অধিকারী। দ্রোণাচার্যের শকুন লক্ষ্যভেদে সকলেই প্রায় অকৃতকার্য হয়েছিলেন বলে এটা ভাবার কোনো কারণ নেই যে রাজকুমারেরা তেমন কিছু শেখেননি। সেই পরীক্ষায় তারা ফেল করেছিলেন বটে, তবে রঙ্গমঞ্চে সবার সামনে অস্ত্রবিদ্যার কৌশল দেখাতে তাদের অসুবিধে হলো না। কুমারদের ষড়চালনার ভয়ে দর্শক আসনে বসে থাকা হস্তিনাপুরের জনপদবাসীরা অনেকে মাথা নিচু করে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করলো, যেন নিক্ষিপ্ত স্বরগুলি তাদের গায়েই এসে লাগবে। গ্রাম্য স্বভাববশত সবাই খুব ঠাসাঠাসি করে বসে থাকলো, যেন একসঙ্গে থাকলেই তারা অনেক বিপদ থেকে রক্ষা পাবে। যাই হোক, সমস্ত আকাশ জুড়ে কৌরব পাণ্ডবদের অস্ত্রোন্মাদনা দেখে সমস্ত দর্শক একদিকে যেমন অবাক হয়ে গেল, অন্যদিকে তেমনই সাধুবাদ দিতে লাগলো। দ্রোণাচার্য এতটাই বড় করে রঙ্গমঞ্চের নকশা করেছিলেন যে রথ, হাতি, ঘোড়া সমস্ত বাহনে বসেই যেভাবে যুদ্ধাস্ত্র চালনা করতে হবে সেটা যেন দেখানো যায়। আর অস্ত্র চালনার মধ্যে শুধু ধনুকবাণই নয়, যাঁরা এতক্ষণ ধনুকবাণের কৌশল শেষ করেছেন তারা আবার তরবারি চালনার ক্ষমতাটুকুও ভালোভাবে দেখিয়ে দিলেন। অবশ্য দ্রোণাচার্য সব আইটেমই একসঙ্গে ছেড়ে দেননি। এতক্ষণ যারা অস্ত্র কৌশল দেখালেন তাদের মধ্যে যুধিষ্ঠির থেকে কৌরব, পাণ্ডব এবং অন্যান্য রাজকুমাররা সকলেই ছিলেন, কিন্তু এদের মধ্যে অর্জুন তো ছিলেনই না। ছিলেন না ভীম এবং দুর্যোধন। অর্জুনকে দ্রোণাচার্য প্রদর্শনীর শেষ আইটেম হিসেবে রেখেছেন। আর ভীম দুর্যোধনের বিদ্যা হলো বিশেষজ্ঞের ক্ষেত্র। ধনুষ্যণ নয়, বর্ষা ভল্ল নয়, গদা যুদ্ধ। কুমারগণের সাধারণ প্রদর্শনী শেষ হবার সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য ভীম এবং দুর্যোধনকে ইঙ্গিত করলেন রঙ্গমঞ্চে প্রবেশ করার জন্য। কৌরব পাণ্ডবদের অন্যান্য ভাইরা তখন রঙ্গস্থলের পাশ ঘেঁষে দাঁড়ালো। এক প্রান্তে কৌরবদের ছাউনি থেকে দুর্যোধন বেরিয়ে এলেন, অন্য প্রান্তে পাণ্ডবদের ছাউনি থেকে বেরিয়ে এলেন ভীম। দুজনের হাতে দুটি মস্ত লোহার গদা। সামান্য একটু ওয়ার্ম আপ করার জন্য দুজনেই তাদের নিজ নিজ গদা দুটি বামাবর্তে এবং দক্ষিণাবর্তে ঘুরিয়ে নিয়ে হাতের জড়তা ভেঙে নিলেন। আস্তে আস্তে দুজনেই দুজনার দিকে এগোতে লাগলেন, যেন দুই মত্ত কামুক হস্তি এক অদৃষ্ট কায়া হস্তিনীর অধিকার লাভের জন্য এগোচ্ছে। মোটামুটি এদের কাছাকাছি দাঁড়িয়ে আছেন দ্রোণপুত্র অশ্বত্থামা। তিনি এদেরই সমবয়সী যুবক হলেও গুরুপুত্র এবং ব্রাহ্মণ বলে উভয়েরই সম্মানিত ব্যক্তি। দ্বন্দ্বযুদ্ধে, কুস্তি কিংবা মুষ্টিযুদ্ধে আমরা মাঝখানে যেমন একজন রেফারিকে দেখি, অশ্বত্থামা প্রায় সেই ভূমিকাতেই দাঁড়িয়ে আছেন। কারণ ভীম এবং দুর্যোধন দুজনেই দুজনের জন্ম প্রতিদ্বন্দ্বী এবং এদের মধ্যে সেই কিলার ইনস্টিংক্ট আছে যাতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দ্বন্দ্বযুদ্ধের সম্ভাবনায় এবারে দর্শকদের মধ্যে নূতন উত্তেজনা শুরু হলো। ভীম অত্যন্ত দীর্ঘকায় এবং শারীরিকভাবে অতি বলশালী। অন্যদিকে দুর্যোধন শারীরিকভাবে কম সম্পন্ন হলেও তার কৌশল শিক্ষা অনেক বেশি। দুজনে দু চারবার গদা ঠোকাঠুকি করতেই দর্শকদের মধ্যে তুমুল চিৎকার আরম্ভ হলো। সম্পূর্ণ রঙ্গস্থল মোটামুটি দুভাগে ভাগ হয়ে গেল। একদল ভীম জিতবেন, ভীম জিতবেন বলে চেঁচাচ্ছে, আরেক দল দুর্যোধন, দুর্যোধন বলে চেঁচাচ্ছে।
দর্শকদের এই দ্বিধাকৃত চিৎকার শব্দের সঙ্গে বাজনদারদের উৎসাহসূচক বাদ্যধ্বনি মিশে সম্পূর্ণ রঙ্গস্থল এক অতি বিক্ষুব্ধ সমুদ্রের আকার ধারণ করল। ভীম এবং দুর্যোধন পরস্পর হানাহানি আরম্ভ করলেন। দুজনের লৌহ গদার ঠোকাঠুকিতে উল্কাপাত ঘটতে আরম্ভ করল। দর্শক আসন থেকে জনপদবাসীরা মুষ্টি উত্তোলন করে দাঁড়িয়ে পড়ছে উত্তেজনায়। প্রলয় চিৎকার আরম্ভ হয়েছে, ভীম ভীম, দুর্যোধন দুর্যোধন। গুরু দ্রোণাচার্য দেখলেন ভীম দুর্যোধনের দ্বন্দ্বে জনপদবাসীরা যেভাবে পক্ষপাতগ্রস্ত হয়ে এক একজনের প্রতি আত্মীয়তা বোধ করছে, তাতে উৎসাহিত হয়ে এই দুই বীর যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। দ্রোণাচার্য নিজ পুত্র অশ্বত্থামাকে কাছে ডেকে বললেন, দেখো, ভীম এবং দুর্যোধন দুজনেই পরম বীর এবং দুজনেই গদাযুদ্ধে পরম সুশিক্ষিত, কিন্তু এদের দ্বন্দ্ব অবলম্বন করে দর্শক আসনে যে উন্মাদনা এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে, তাতে যে কোনো মুহূর্তে এই দুজনের প্রতিদ্বন্দ্বিতা দর্শক আসনে ছড়িয়ে পড়বে। তুমি যাও, এখনই কোনো কিছু সাংঘাতিক কাণ্ড ঘটে যাবার আগেই তুমি এই দুই বীরকে দ্বন্দ্বযুদ্ধ থেকে বিযুক্ত করো। অশ্বত্থামা নেমে এলেন রঙ্গস্থলে। দেখলেন প্রলয়কালীন সমুদ্রে হাওয়া লাগলে সমুদ্রের যেমন উথাল পাথাল অবস্থা হয়, দর্শকদের চিৎকার, পক্ষপাত, বাদ্যধ্বনি এবং উত্তেজনার হাওয়ায় ভীম দুর্যোধনের সেই অবস্থা হয়েছে। অশ্বত্থামা ভীম এবং দুর্যোধনের নাম ধরে চেঁচাতে লাগলেন, বারবার বলতে লাগলেন, গুরু দ্রোণাচার্য বারণ করছেন, তোমরা বিযুক্ত হও। এরপরে পূর্ব বেগের তাড়নায় আরো দু একবার গদা হানাহানি করে ভীম এবং দুর্যোধন পরস্পরের দিকে ঘৃণার বাষ্প ছড়িয়ে অগ্নিচক্ষু হেনে অশ্বত্থামার মর্যাদা রক্ষা করলেন। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। ভীম দুর্যোধনের প্রতিদ্বন্দ্বিতা এমন তুঙ্গমাত্রায় পৌঁছেছিল যে অশ্বত্থামা এই দুই মহাবীরকে বিযুক্ত করার পরেও বাজনদারেরা তাদের বাজনায় বিরাম দেয়নি। এবার গুরু দ্রোণাচার্য নিজে তাঁর দর্শক মঞ্চ ত্যাগ করে নেমে এলেন রঙ্গভূমিতে। প্রথমেই তিনি হস্ত উত্তোলন করে বাদ্যকরকে থামতে বললেন। দর্শক আসনের জনপদবাসীরা স্তব্ধ হয়েছে বাদ্যধ্বনি। দ্রোণাচার্য জলদগম্ভীর স্বরে তাঁর শিষ্যদের প্রতিযোগিতা প্রদর্শনীর শেষ আকর্ষণ ঘোষণা করলেন। তিনি বললেন, আমার পুত্রের চেয়ে যে আমার প্রিয় এবং সমস্ত অস্ত্র চালনার কৌশল যে নিপুণভাবে শিক্ষা করেছে, সে অর্জুনের অস্ত্র শিক্ষার কৌশল দেখুন। তিনি স্বয়ং ইন্দ্রপুত্র, বিষ্ণুর মতো তাঁর পরাক্রম। দ্রোণাচার্যের কথা শুনে অর্জুন বুঝলেন এবার তাঁর সময় হয়েছে। তিনি প্রস্তুতি নিলেন অস্ত্রের প্রদর্শনীর জন্য। স্বরনিক্ষেপের পর ধনুর্গুণের উল্টো আঘাত যাতে হাতে না লাগে, তার জন্য হাতে একটি চর্মময় আবরণ পরলেন অর্জুন, একে বলে গোধা। হাতের আঙুলে পরলেন অঙ্গুলিত্রাণ, পৃষ্ঠে বাণপূর্ণ তুন, দেহে সোনার বর্ম। সব মিলিয়ে অর্জুনের নিকষ কালো গায়ের রঙের মধ্যে ঝকঝকে তুনের জ্যোতি আর সোনার বর্ম এমন ঝলকাতে লাগলো যেন মনে হলো সন্ধ্যাকালের ঘন মেঘে বিদ্যুৎ খেলছে। দর্শক আসন থেকে কেউ মন্তব্য করল, আরে এটা তো সেই কুন্তির ছেলে, মধ্যম পাণ্ডব বলে পরিচিত বটে, কিন্তু আসলে ইন্দ্রের পুত্র। অন্যজন বলল, অস্ত্রশস্ত্রের কথাই বলো আর ধর্মতত্ত্বের কথাই বলো, সব জানে এই ছেলেটা। দর্শক আসনের নানান প্রশংসাসূচক মন্তব্য ভেসে আসতে লাগলো দক্ষিণ দিকের সুউচ্চ মঞ্চে বসা জননী কুন্তির কানে। পুত্রের গর্বে এবং স্নেহে তার বুকের দুধ উতলে উঠল যেন, আনন্দে তার চোখে জল চলে এলো। সুসজ্জিত অর্জুন রঙ্গমঞ্চে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সমবেত মানুষের উৎসাহ ধ্বনি মহারাজ ধৃতরাষ্ট্রের কানে এসে পৌঁছল। তিনি সহর্ষে বিদুরকে জিজ্ঞেস করলেন, এ কিসের শব্দ বিদুর? বিক্ষুব্ধ সমুদ্র গর্জনের মতো এই শব্দ কিসের? বিদুর বললেন, পাণ্ডব অর্জুন অস্ত্রসজ্জিত হয়ে রঙ্গস্থলে প্রবেশ করেছেন, তারই এই শব্দ। ধৃতরাষ্ট্র বললেন, কুন্তির গর্ভ থেকে যে 3 পাণ্ডব জন্মেছে, তাদের জন্য আমার গর্ব হয়। আমার বিশ্বাস এই কুরু বংশকে তারা রক্ষা করবে। রঙ্গমঞ্চের সমস্ত মানুষ একই সঙ্গে আনন্দিতও হলো, স্তব্ধও হলো। সকলে এখন অর্জুনের যুদ্ধ কৌশল দেখতে চায়। অর্জুন দ্রোণাচার্যের দিকে তাকিয়ে তাঁর অস্ত্র শিক্ষার কৌশল দেখানো শুরু করলেন। তিনি আগ্নেয় অস্ত্র দ্বারা আগুন সৃষ্টি করলেন, বরুণাস্ত্র সৃষ্টি করলেন জল,
রঙ্গমঞ্চে প্রবল হাওয়া উঠল, বোঝা গেল এ হলো অর্জুনের বায়ব্য অস্ত্রের কৌশল। রঙ্গমঞ্চে বৃষ্টি হলো অর্জুনের পর্জন্য অস্ত্রের কৌশলে। একটি লোহার তৈরি ঘুরন্ত শুকরছানার মুখে পরপর 5টি বাণ গেঁথে দিলেন, অথবা দড়িতে বাঁধা একটি ঝুলন্ত গরুর শিংয়ের মধ্যে একসঙ্গে 21টা বাণ প্রবেশ করিয়ে দিলেন। অর্জুন তার অসি যুদ্ধের কৌশলও দেখালেন গদা যুদ্ধের কৌশল, অর্থাৎ ধনুর্বেদে বিশেষজ্ঞ হলেও অন্যান্য অস্ত্রবিদ্যাও তার পরায়ত্ত বটে। অর্জুন তার অস্ত্রের নিপুণতায় সমস্ত রঙ্গমঞ্চ একেবারে মুখর করে দিলেন। সকলের উৎসাহধ্বনি আর বাদ্যধ্বনি মিলে সে এক আকুল অবস্থা। ধনুর্বেদের বিচিত্র কৌশল দেখে রঙ্গমঞ্চের আসনে বসা সমস্ত মানুষ যখন একেবারে অভিভূত হয়ে রয়েছেন, অর্জুনের প্রদর্শনীও যখন শেষ হয়ে আসছে, শব্দ চিৎকারও যখন কিছু মন্দীভূত, ঠিক তখনই রঙ্গমঞ্চের দ্বার দেশে একটি একক হাততালি শোনা গেল। সে শব্দ বড় প্রখর, বড় কঠিন। সেই হাততালির মধ্যে কর্তা পুরুষের অহংকার আছে, আর আছে পরপক্ষের প্রতি অবজ্ঞা। মহাভারতের কবি প্রথমেই তার পরিচয় না দিলেও আমরা জানি ইনি কর্ণ। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার ৮৯ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।